শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি শাওন দত্ত। মোহাম্মদপুরের বসিলা 40 ফুট চৌরাস্তা এলাকায় মুদি দোকানদার আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতের বিচারক রাজেশ চৌধুরী এই আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সদ্য বিদায়ী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মামলায় আসামি করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর দেশ ত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো। মামলার বাদী রাজধানীর আদাবরের বাসিন্দা ও ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসাবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে দাবি করেন। উনি হচ্ছেন আবু সায়েদ। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সায়েদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। এদিকে কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলিতে 9 শিশু নিহতের ঘটনায় তদন্ত চেয়ে করা রিট শুনবে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আগামীকাল রিটটির শুনানি হবে। এর আগে এই রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। 4 আগস্ট রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হুসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত। পরে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি, যা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট। প্রশাসনিক অনুমোদন ছাড়াই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর জন্য দায়ী সাবেক ডাক, টেলিযোগাযোগ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও এনটিএমসির সাবেক ডিজি অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই প্রথম দফায় সাবেক আইসিটি উপদেষ্টা জুনায়েদ আহমেদ পলক ও বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এনটিএমসি তৎকালীন মহাপরিচালকের নির্দেশে। বলা হয়েছে, ডাটা সেন্টারে আগুন লাগার সাথে ইন্টারনেট শাটডাউনের কোনো সম্পর্ক ছিল না। এই নিয়ে অধিকতর তদন্ত চলছে বলেও জানানো হয়। 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সপ্তাহব্যাপী এই কর্মসূচি শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে এই নিয়ে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে যেসব স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ করা হবে। রোড মার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে 1 মিনিট নীরবতা এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনাও করা হবে বলে জানানো হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়া, প্রশাসন ও বিচার বিভাগে দোষীদের বিচারের আওতায় আনা সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। বিপদ কিন্তু এখনো কাটে নাই, ওরা ষড়যন্ত্র করছে, সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
ছাত্র জনতাকে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক অফিসে এই চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই ঘটনাকে নজিরবিহীন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো স্বৈর শাসক যেন এভাবে নির্বিচারে গণহত্যা চালাতে না পারে, ভবিষ্যতে কেউ যেন মানবাধিকার লঙ্ঘন করতে না পারে, সেজন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চায় বিএনপি। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি, জাতিসংঘকে অনুরোধ করেছি, আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। তো আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি। 15ই আগস্ট কোনো ষড়যন্ত্র নাকি নাটক তা আপাতত বোঝা না গেলেও জাগ্রত জনতা কোনো ষড়যন্ত্র হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি বলেন, কোনো স্বৈরাচারী সরকার সারা জীবন মানুষের উপর চেপে থাকতে পারে না। ছাত্র জনতা প্রমাণ করেছে অন্যায় করে পার পাওয়া যায় না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার ম্যান্ডেটে। এই সরকার জনগণের কথা বলবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ছাত্র জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না। কোনো স্বৈরাচারী সরকার চিরদিন মানুষের বুকে চেপে থাকতে পারে না। একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে এবং সেই সত্যকে বাংলাদেশের ছাত্র সমাজ পুনঃপ্রতিষ্ঠা করেছে। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় এক জনসভায় যোগ দেন তিনি। বলেন, আওয়ামী লীগের সদস্যরাই সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন চালাচ্ছে, তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ভাবতে হচ্ছে হাসিনা 5 তারিখে দুপুরবেলা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বন্ধুগণ। সঙ্গে তার সমস্ত অন্যান্য যে দোষরেরা, তার সঙ্গে যারা কাজ করে মানুষকে হত্যা করেছে, লুট করেছে হাজার হাজার কোটি টাকা, তারা অনেকে পালিয়েছে, অনেকে পালাতে পারে না। মুসলমান, হিন্দু বা বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব মানুষের জন্যই এক আইন ও এক সংবিধান, তাই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এই সরকার পারল কি পারল না তার জন্য ধৈর্য ধরার আহ্বানও জানান ডক্টর ইউনূস। সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। মন্দিরের প্রধান গেট থেকে নেমে হেঁটেই হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে নিয়ে মন্দির ঘুরে দেখেন সরকার প্রধান। শুভেচ্ছা বিনিময় করেন মন্দিরের সেবায়েতদের সাথে। পরে মতবিনিময়ে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হিন্দু সম্প্রদায়ের নেতারা তুলে ধরেন তাদের বক্তব্য। যেদিন এয়ারপোর্টে আসলেন সেদিনে আমাদের কথা বলেছেন, আমরা আশ্বস্ত হয়েছি, সাহস পেয়েছি। আর শপথ নেওয়ার স্বল্পতম সময়ের মধ্যে আপনি আজকে আমাদের কথা ফিল করে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সাহস পেয়েছি, আস্থা পেয়েছি। পরে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য। এ সময় ডক্টর ইউনূস ধর্ম ও জাতি হিসেবে নিজেদের মধ্যে বিভক্তি না করার আহ্বান জানান। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা
সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে, যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহায়তা করার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরামর্শ দেন হিন্দু হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার। আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা, আপনি যত কিছু বলেন ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিবেন, এটাই হলো বিষয়। অন্তর্বর্তী সরকারের কাছে 53 বছরের সনাতন নির্যাতন ও বৈষম্যের বিচারে কমিশন গঠন করার দাবি জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অতিমাত্রায় রাজনীতিকরণের মাধ্যমে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দানবে পরিণত করা হয়েছিল। এর জন্য দায়ী ব্যক্তিদের দেশীয় এবং আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে। সকালে পিলখানায় বিজিবি হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগের আগের কয়েক সপ্তাহে আন্দোলনরত জনতার উপর ব্যাপক দমন-পীড়ন চালায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। হতাহতের ঘটনা অতীতের যে কোনো আন্দোলনকে ছাড়িয়ে গেছে। তাদের এমন আচরণে স্তব্ধ ছাত্র জনতাসহ পুরো দেশবাসী। মঙ্গলবার পিলখানার বিজিবি হাসপাতালে 3 শিক্ষার্থী সহ আহত বিজিবি সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষোভ জানান বিগত সরকারের প্রতি। এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার ডেসক্রিপটর শুনলাম, এই 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেয়া হয়েছে, বাকি অভিযুক্তদের তালিকা করা হচ্ছে। আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। তিনি জানান 15 আগস্টকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকবে নিরাপত্তা বাহিনী। দেয়ার বি হেভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। বিজিবির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে, ওনারা প্রোটেকশন দিবেন। তারপরে পুলিশ তো আছে, র্যাব আছে, তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দিব। সীমান্তে বর্ডার গার্ড বাহিনীকে যারা নতজানু আচরণে বাধ্য করেছে তাদেরও বিচারের মুখোমুখি করা হবে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং ঠিক হয়ে গেছে, বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে দানব বানিয়েছে। এছাড়া দেশব্যাপী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বেঁধে দেওয়া সময়সীমার পর সাঁড়াশি অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী। আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আব্দুল্লাহ নামে এক বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। রোববার রাতে সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জানান, জঙ্গিপাড়া ইটভাটার কাছে কাদনিক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল্লাহ। পরে তার মরদেহ তুলে নিয়ে যায় বিএসএফ। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মরদেহ আনার ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষীদের সাথে যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে তারা এখনো কিছু জানায়নি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে 30টি সংখ্যালঘু সংক্রান্ত অরাজকতার খবর পাওয়া গেছে। এরকম একটি ঘটনাও প্রত্যাশিত নয় বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, অপরাধীদের শাস্তির আওতায় আনতে কাজ চলছে। বিকেলে রাজশাহী সেনানিবাসে সংবাদ ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহীর প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে পুলিশ ট্রমার মধ্যে রয়েছে। পুলিশ পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পেলেই সেনাবাহিনী সেনানিবাসে ফিরবে। পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের উপর গুরুত্ব আরোপ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অস্ত্র উদ্ধার হয়েছে, আরও উদ্ধারে কাজ চলছে। বিগত সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে নেয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, তাদের নিরাপত্তার কারণেই এটি করা। বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। কলকাতার হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারত জুড়ে। পশ্চিমবঙ্গ থেকে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির অন্যান্য রাজ্যেও। দাবি উঠেছে সিবিআই তদন্তের। কর্মবিরতি চলছে বিভিন্ন হাসপাতালের ডাক্তার সহ সব স্বাস্থ্যকর্মীদের। হত্যায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে নেমেছে নাগরিক সমাজ। গেল শুক্রবার কর্মস্থলে নাইট ডিউটির সময় হত্যা করা হয় কলকাতার আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে। অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। ঘটনার 4 দিন পরও বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। সহকর্মী হত্যার প্রতিবাদে কর্মসূচি চলছে আরজি কর, এনআরএস, পিজি ও কলকাতা মেডিকেল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে। কর্মবিরতি পালন করছেন ডাক্তার, নার্স ও মেডিকেল কর্মীরা। এ ঘটনায় কলকাতা পুলিশের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে অবহেলায়। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার সাথে বাকি জড়িতদের বাঁচাতে চলছে রাজনৈতিক তৎপরতা। আর তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্ত চান বিক্ষোভকারীরা। আমাদের দাবি, তদন্ত শেষ করে অবিলম্বে অপরাধীদের ধরতে হবে। এই ঘটনা নিয়ে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। পুলিশের উচিত জনগণের সামনে তদন্ত রিপোর্ট তুলে ধরা। আমরা বিচার চাই। একজন নারী ডাক্তারের সাথে এই ঘটনা ঘটেছে। তদন্তে আমরা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চাই না। নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমরা সিবিআই তদন্ত চাই। এদিকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ চাপের মুখে পদত্যাগ করলেও 24 ঘন্টার মধ্যে তাকে আবারও কলকাতা মেডিকেল কলেজের দায়িত্ব দেয় নতুন করে ছড়ায় উত্তেজনা। পরে তাকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। পশ্চিমবঙ্গ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি সহ অন্যান্য রাজ্যেও। বিক্ষোভে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসপাতালের সেমিনার রুম থেকে গত শুক্রবার উদ্ধার করা হয় 31 বছর বয়সী ওই নারী চিকিৎসকের মরদেহ। অভিযোগ উঠেছে, নাইট ডিউটিতে থাকা অবস্থায় বিশ্রাম নিতে গেলে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। পরে হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্র সহ বড় সব দেশের সাথেই যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেন তিনি বলেন, যে লক্ষ্যে অভ্যুত্থান এবং পালাবদল হলো তা পূরণে তাদের সহযোগিতা চাইলে তার আশ্বাসও মিলেছে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়। সব শক্তিমান দেশের লোকদের সাথে আমাদের অ্যাম্বাসাডাররা দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ হচ্ছে। আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটাতে যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সচিবালয়ে। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের সামনে তারা বিক্ষোভ করেছে। এ সময় তারা বলেন 2 বছর ধরে আশ্বাস দিয়েও তাদের পদ ও পদবি নিয়ে দাবি পূরণ করা হচ্ছে। অন্যদিকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরের আইসিটি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আলাদাভাবে বিক্ষোভ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তারা জানান জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী পদোন্নতি ও পদায়নের সুযোগ নেই, অথচ কর্মকর্তা কর্মচারী এই যোগ্যতা অর্জন করেছে। এক্ষেত্রে দ্রুত বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা। পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা 999। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় গতকাল থেকে পুরোদমে চালু হয় এই সেবা। এখন প্রতিদিন গড়ে প্রায় 10,000 মানুষ বিভিন্ন সেবা পেতে ফোন করছেন 999-এ। কর্মকর্তারা বলছেন দেশের জনগণকে যে কোনো ধরনের সেবা দিতে বদ্ধপরিকর তারা। 999 যাত্রার শুরু থেকেই যে কোনো সমস্যায় মানুষের ভরসার জায়গা এই হটলাইন নম্বর। শুভ অপরাহ্ন, জাতীয় জরুরি সেবা 999 থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ নির্ভর এই জাতীয় জরুরি সেবা 999-এর কার্যক্রমে ভাটা পড়ে। অফিসের কাজ সীমিত আকারে চালু থাকলেও থানা অকার্যকর হয়ে পড়ায় সেবা কার্যক্রম ব্যাহত হয় ব্যাপকভাবে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে আবারও পুরোদমে চালু হয়েছে 999-এর কার্যক্রম। 5 তারিখ রাত 8টা 15 মিনিটের পর থেকে 11 তারিখ মানে 10 তারিখ পর্যন্ত এই সময়টাতে সেবা 999 বন্ধ ছিল না, কিন্তু সীমিত আকারে চালু ছিল। আমার 100টা ওয়ার্ক স্টেশন আছে, তার মধ্যে হয়তো 10টা 15টা ওয়ার্ক স্টেশন চালু রাখতে পেরেছি। অনেক সদস্য, বিশেষ করে আমার কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এএসআই, তারা নিরাপত্তাহীনতার কারণে নিজেদেরকে আপনার একটু নিরাপদ জায়গায় নিয়ে গেছে, তো তাদেরকেও কিন্তু আমি তখন পাইনি। এখন সবাই আসছে দেখে কিন্তু আমি গতকালকে থেকে আমরা পূর্ণমাত্রায় সেটি সার্ভিসটা এনশিওর করতে সক্ষম হচ্ছি। কর্মকর্তারা বলছেন আগে প্রতিদিন গড়ে 22 থেকে 25,000 মানুষ বিভিন্ন সেবা পেতে ফোন করত 999-এ। গত কয়েকদিনে কলের পরিমাণ কিছুটা কম। পুনরায় কার্যক্রম শুরুর পর ধীরে ধীরে বাড়ছে সেবা গ্রহীতার কলের সংখ্যা। 999-এর যে সার্ভিস সেটি কিন্তু ফিল্ড লেভেলে মূলত আপনার মুখ্য ভূমিকা পালন করে আমাদের থানাগুলো। তো আমাদের থানাগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো থানা সীমিত আকারে চালু হয়েছে। আমাদের অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ইনফ্রাস্ট্রাকচারটা আপনার পুড়ে গেছে, তারপর কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তার অনেক কিছু, গাড়ি নষ্ট হয়ে গেছে। সেই কারণে স্বাভাবিকভাবে সার্ভিস কিন্তু আমরা আগে যত স্মুথলি সার্ভিসটা দিতাম, এখন কিন্তু হয়তো স্মুথলি দিতে পারবো না, সেখানেও একটু বাধাগ্রস্ত হবে বলে আমার মনে হচ্ছে। 999-এ প্রতি মিনিটে 120টির মতো কল গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পুলিশে বড় রদবদল করা হয়েছে। আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন ও বদলি করা হয় পুলিশ কর্মকর্তাদের। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে দেখা যায় পুলিশের বিশেষ শাখা থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামকে সরিয়ে মোহাম্মদ শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। মনিরুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিপিআই এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হয়েছেন মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী। সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া পুলিশ অধিদপ্তরে সংযুক্ত। অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শকে এএফএম আঞ্জুমান কালামকে সিআইডিতে, অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান ও শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ করিম, হাসান মোহাম্মদ শওকত আলী, খন্দকার ফরিদুল ইসলাম ও সৈয়দ হারুনা রশিদ 13 কর্মকর্তাকে ডিএমপির উপ পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি 16 পুলিশ সুপারকে বিভিন্ন রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই মহাপরিচালক পদে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানায়। আইএসপিআর জানায়, এনএসআই এর মহাপরিচালক ছাড়াও মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিসি, মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দর্শক, কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করছে হিন্দু জাগরণ মঞ্চ। এই বিষয়ে আরও জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কর্মসূচিতে কি বলছেন তারা জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে আমাদের যে মন্ত্রোচ্চারণ হবে এবং আমাদের যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনায় আমরা আমাদের প্রদীপ প্রজ্বলন শুরু করব। আমি এখন রয়েছি চট্টগ্রাম জামাল খান এলাকার প্রেস ক্লাবের সামনে। এখানে কিন্তু সন্ধ্যার 6টা থেকে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু জায়গাতে এসেছেন এবং তাদের যে কর্মসূচি এবং যারা আসলে নিহত হয়েছেন, যে বিগত কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় তারা প্রদীপ কিছুক্ষণের মধ্যে আসলে তারা মোমবাতি জ্বালিয়ে তারা এই প্রদীপ প্রজ্বলন যে কর্মসূচি সেটি আনুষ্ঠানিকভাবে তারা শুরু করবেন। এবং তাদের যে দাবি সেটি হচ্ছে সকল সাম্প্রদায়িক হামলা ও বৈষম্য বিরোধীদের আন্দোলনের সকল আত্মত্যাগের কারীদের আত্মার শান্তি কামনায় তারা এই কর্মসূচি করেছেন। এবং তাদের যে বেশ কয়েকটি দাবি ছিল, তারা যেটি বলছেন যে এই আন্দোলনের পরে অর্থাৎ 5 তারিখের পর থেকে কিন্তু একটি গোষ্ঠী রয়েছে যারা তাদের বাড়ির উপরে হামলা করেছে এবং তাদের যে উপাসনাগুলো রয়েছে, বিশেষ করে মন্দির, গির্জা সহ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একটি গোষ্ঠী হামলা করেছে এবং তাদের উপর আসলে বিভিন্নভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং বিভিন্নভাবে তাদেরকে আসলে হামলা করেছে। সেই কারণে কিন্তু তারা আসলে এখানে জড়ো হয়েছে। একেবারেই সকল সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন এবং এখানে আমরা বেশ কিছু শিক্ষার্থীও রয়েছে, তারা সেখানে এসে হাজির হয়েছেন এবং তারা সকলে বলছেন যে নিরাপদভাবে যেন তারা আসলে বসবাস করতে পারেন এবং তারা আসলে এখন অনিরাপদ বোধ করছেন বাসায় থাকা এবং বিভিন্নভাবে তাদেরকে আসলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং তারা চাচ্ছেন যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা যেন সকলের কাঁধে কাঁধ মিলিয়ে যেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা যেন একসঙ্গে কাজ করতে পারেন। সে কারণে কিন্তু তারা এই কর্মসূচি করেছেন এবং এটি কিন্তু তারা দাবি তোলা হচ্ছে। এবং আমরা দেখেছি তারা যেটি বলছেন যে প্রতিবার যখন কোন সরকার পরিবর্তন হয় তখন কিন্তু তারা একটি পক্ষ থেকে তারা নির্যাতিত হয়ে থাকেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তারা চাচ্ছেন যে অন্তত আগামী যে দিনগুলো রয়েছে, আগামী দিনে যেন তারা আর কোনো ধরনের বৈষম্যের শিকার না হন, তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে এই বাংলাদেশের মাটিতে তারা সবার সাথে সুন্দরভাবে বসবাস করতে পারেন, সেটি তারা আসলে একটু বলছেন, তারা সেই দাবি হিসেবে তারা বলছেন। এবং তারা চাচ্ছিলেন যে এই যারা আসলে এই হামলা করেছে বা তাদের বাড়িতে উপাসনাগুলো রয়েছে সেখানে সেই সমস্ত মানুষগুলোকে একটু দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার কথা বলছেন। এবং তারা চাচ্ছেন যে যারা এই সমস্ত কাজগুলো করেছে তারা যেন এই দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং যারা এখানে যে সমস্ত হিন্দু জাগরণ মঞ্চ চট্টগ্রামে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে জড়ো হয়েছেন, সকলের কণ্ঠে কিন্তু একটি দাবি এবং তারা এখন যেহেতু বাসায় অবস্থান করছেন তারা একটু অনিরাপদ বোধ করছেন, সে কারণে কিন্তু তারা বলছেন যে এই জিনিসগুলো যাতে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হোক। অনেক ধন্যবাদ আপনাকে। গত 3 দিন ধরে বন্ধ পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জামিনুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজধানীর স্কাটনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন ব্যাংকের এমডি ক্ষমতার অপব্যবহার করে সীমাহীন দুর্নীতি, লুটপাট, ঘুষ বাণিজ্য করেছেন। কেউ অনিয়মের বিরুদ্ধে বললেই দেয়া হতো চাকরিচ্যুত ও প্রাণনাশের হুমকি। তার এমন স্বৈরাচারী কর্মকাণ্ড এতদিন চললেও সরকার পতনের পরেই ব্যাংকটির সকল কার্যক্রম বন্ধ করে আত্মগোপন করেন ব্যাংকের এমডি ও তার অন্যতম সহযোগী সিস্টেম অ্যানালিস্ট ইয়াহিয়া তানহা। আত্মগোপন করেন ব্যাংকের এমডি ও তার অন্যতম সহযোগী সিস্টেম অ্যানালিস্ট ইয়াহিয়া তানহা। আত্মগোপনে গেলেও সেখান থেকে ব্যাংকটির নিয়ন্ত্রণ করছে চক্রটি। ব্যাংকের সার্ভার থেকে এই সিন্ডিকেটের বিভিন্ন দুর্নীতির প্রমাণাদিও মুছে দিয়েছেন তারা। বর্তমানে ব্যাংকটির সার্ভার বন্ধ থাকায় প্রায় 500 শাখার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সরিয়ে নেওয়া হলো ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে। সোমবার বিভিন্ন দপ্তরে পাঠানো তার সই করা চিঠিতে কোটা সংস্কার আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়। এর প্রতিবাদ জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তিনি সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরকে মিথ্যাচার বলে উল্লেখ করেন। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বানও জানান তিনি। ধর্ম মন্ত্রণালয়ের এই চিঠি সোমবারের। ছাত্র আন্দোলনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য দিতে ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরকে চিঠি দেওয়া হয়, যা বিচারপতি দিলরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনকে দেওয়া হবে। চিঠিতে কোটা সংস্কার আন্দোলনকে অভিহিত করা হয় সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম হিসেবে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম। মঙ্গলবার সকালে ওই চিঠিতে ভাষার ব্যবহার নিয়ে তীব্র প্রতিবাদ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তাদের যে অভ্যাসটি তৈরি হয়েছিল বিগত 16 বছরে, যে অ্যাকচুয়ালি তারা শুধুমাত্র ক্ষমতাসীন দলের যারা তাদেরকে তোষামত করে কথা বলতো, বাকি সবাইকে তারা সন্ত্রাস, জঙ্গি, জামাত, শিবির, রাজাকার এগুলো মনে করতো। আসলে সেই জায়গা থেকে তাদের যে অভ্যাসটি একটি ইনস্টিংক্ট, একটি স্বভাবজাত অভ্যাস তৈরি হয়ে গিয়েছে, এটি থেকে তারা এখনো বের হতে পারছে না। এই জন্য তারা তাদের যে শব্দগত চয়নের যে বিষয়টি, যে অভ্যস্ততা তৈরি হয়েছিল, এটি থেকেও বের হতে পারছে না। দুপুরের পরই আসে ওই সিনিয়র সহকারী সচিবের সাময়িক বরখাস্তের আদেশ। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরকে মিথ্যাচার উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান এই সমন্বয়ক। যে আপনাদের হাতে হয়তো ক্যামেরা আছে, হয়তো মাইক্রোফোন আছে, হয়তো একটা স্টুডিও আছে, কিন্তু আপনারা সাংবাদিকতার যে মিনিমাম ইথিক্স সেটুকু ধারণ করতে পারেননি। এজন্য আপনাদেরকে আমরা সাংবাদিকতার যে একটি প্রফেশন, এই প্রফেশনকে কেউ মনে করি না। আসলে আমরা অবশ্যই আপনাদেরকে ধিক্কার জানাই, ঘৃণা জানাই, এবং আমরা মনে করি আপনাদের ওই বিবেকবোধটুকু, শুভ বুদ্ধির উদয় হবে। তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে কাজ শুরু হয়েছে। ট্রাফিক পুলিশ মাঠে ফেরায় তাদের স্বাগত জানান এই সমন্বয়ক। এছাড়া প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে নরসিংদীর রায়পুরায় নিহত ও আহত পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। দুপুরে উপজেলার দক্ষিণ মির্জানগরে নিহত জোনায়েদের বাড়িতে যান বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল। এ সময় জোনায়েদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান প্রদান করেন। এর আগে আহত এবং কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের বাড়ি গিয়েও তাদের সমবেদনা জানান আশরাফ। এ সময় উপজেলা বিএনপি নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সম্মাননা দিয়েছে হেফাজতে ইসলাম। বিকেলে সদর দক্ষিণ উপজেলার বলরামপুর আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসায় নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামবাদী সহ আরও অনেকে। সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র শিহাব আহমেদের কবর জিয়ারত করেছেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সকালে শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। বলেন, শিহাবকে জাতীয় বীর হিসেবে স্মরণ করবে জাতি, তার আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় তার পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। গত 4 আগস্ট আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় শিহাব। তার বাবা শফি মিয়ার 3 ছেলের মধ্যে বড় ছিল সে। রাশিয়ার অভ্যন্তরে 1000 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে ইউক্রেন। অন্তত 28টি গ্রামের নিয়ন্ত্রণ হারিয়েছে মস্কো, এমন দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। প্রেসিডেন্ট ভলোদিমির বলছেন, এসব অঞ্চল থেকেই হামলা চালানো হতো কিয়েভ বাহিনীকে লক্ষ্য করে। রুশ অঞ্চলে অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন। ইউক্রেনকে ঠেকাতে কুরস্কে সেনা সমাবেশ বাড়াচ্ছে রাশিয়া। উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবার থেকে কুরস্কে শুরু হয়েছে ইউক্রেনের অতর্কিত হামলা। 7 দিন পেরিয়ে গেলেও চলছে অভিযান। হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে কিয়েভ।
সোমবার ইউক্রেনের সেনা কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রন্টলাইন পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেন শীর্ষ কমান্ডার। জানান, রাশিয়ার অভ্যন্তরে 1000 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে কিয়েভ। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, অন্যদের উপর চাপিয়ে দেয়া যুদ্ধের ভার এবার রাশিয়ার নিজের কাঁধেই পড়ল। কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। কমান্ডার ইন চিফ সব দিকের ফ্রন্টলাইন পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেছেন। তিনি জানিয়েছেন, কুরস্কের 1000 বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে। এসব অঞ্চল থেকে সামিতে হামলা চালানো হতো। কুরস্কে আক্রমণের উপযুক্ত জবাব পাবে ইউক্রেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেয়া ভাষণে দাবি করেন, ইউক্রেনকে ব্যবহার করে স্বার্থ হাসিল করছে পশ্চিমারা। প্রতিরক্ষা বিভাগের প্রধান কাজ হলো আমাদের অঞ্চল থেকে শত্রুপক্ষকে বের করে দেওয়া। এখন এটা স্পষ্ট যে কিয়েভ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব কেন প্রত্যাখ্যান করেছিল। নিরপেক্ষ মধ্যস্থতাকারীদেরও ফিরিয়ে দিয়েছিল। পশ্চিমাদের সহায়তায় নিজেদের স্বার্থ আদায় করেছেন তারা, আর পশ্চিমারা ইউক্রেনকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে লড়ছে। কুরস্কে অভিযানের জেরে এ পর্যন্ত অঞ্চলটি ছেড়েছে 1,21,000 মানুষ। ইউক্রেনের হামলার অপর 2 টার্গেট বেলগরোদ ও ব্রায়ানস্ক থেকেও সরে যাচ্ছে মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।